জয়পুরের মরুভূমির ঠিক মাঝখানে প্রিয়াঙ্কা নামের এক যুবতী ও সুন্দরী নারী একটি মাটির কুঁড়েঘরে একা থাকত। বহু বছর ধরে সে ছিল নিঃসঙ্গ, তার কাছে কেউ আসত না। এক সন্ধ্যায় যখন সে উঁচু বালির টিলার ওপর বসেছিল, দূর থেকে সে পায়ের শব্দ শুনতে পেল। উঠে উকি দিতেই দেখল শঙ্কর নামের এক বৃদ্ধ লোক বালির উপর দিয়ে তার দিকে হেঁটে আসছে। শঙ্করের হাতে তেলের ছোট শিশি দেখে প্রিয়াঙ্কার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন হল, যেন যুগ যুগ পর এই নির্জন প্রান্তরে কেউ এসেছে। সে স্বতঃস্ফূর্তভাবে ডেকে উঠল, শোনো, এদিকে এসো, আমার কাছে এসো শঙ্কর। ধীর পায়ে হাঁটতে থাকা শঙ্কর তার ডাক শুনে থমকে গেল, তারপর পা চালিয়ে এগিয়ে এলো। প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে পারল না, দৌড়ে তার কাছে গিয়ে পৌঁছালো। টিলার উপর পৌঁছতেই প্রিয়াঙ্কা তার হাত খপ করে ধরল। তেলের শিশি দেখেই তার চোখে চকচকে ভাব এলো, মনে এক অদ্ভুত ব্যাকুলতা জাগল। সে চুপচাপ শঙ্করের হাত ধরে তাকে এক নির্জন বালির স্তূপের দিকে নিয়ে যেতে লাগল। অবাক হয়ে শঙ্কর বলল, আরে কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর হাতই বা কেন ধরেছ? প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না, শুধু হাতটা আরও শক্ত করে ধরে রাখল। দুজনে বালির এমন এক উঁচু চূড়ায় পৌঁছালো যেখানে কাক পক্ষীও টের পাবে না। সেখানে থেমে প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, তুমি একজন মালিশওয়ালা? শঙ্কর মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, কিন্তু তুমি কে? আর আমি সত্যি একজন মালিশওয়ালা। এ কথা শুনে প্রিয়াঙ্কার মুখে খুশির ঢেউ খেলে গেল। সে বলল, তাহলে কি তুমি আমার কোমরে মালিশ করে দিতে পারবে? শঙ্কর ঘাবড়ে গিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো শুধু পুরুষদের মালিশ করি, তুমি তো একটা মেয়ে। প্রিয়াঙ্কা চট করে নিজের কোমর চেপে ধরে বসে পড়ল এবং কাতরাতে কাতরাতে বলল, এখানে খুব ব্যথা হচ্ছে, খুব বেশি ব্যথা। শঙ্কর চিন্তিত হয়ে কাছে এসে বলল, কোথায় ব্যথা হচ্ছে দেখাও। প্রিয়াঙ্কা বলল, এখানে, আমার কোমরে একটু মালিশ করে দাও, হয়তো আরাম পাব। শঙ্কর কিছুক্ষণ ইতস্তত করল, তারপর ধীরে ধীরে নিচু হয়ে তার কোমরে তেল মালিশ করতে লাগল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে ফেলল, যেন তার মুখে প্রশান্তি নেমে এসেছে, কিন্তু তার মনে এক গোপন উদ্দেশ্য পূরণের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গিয়েছিল। ততক্ষণে চারদিকে অন্ধকার নেমে এসেছে। শঙ্কর উঠে দাঁড়িয়ে মরুভূমি থেকে বেরোনোর পথ ধরল। প্রিয়াঙ্কা ঘাবড়ে গিয়ে বলল, এত রাতে কোথায় যাবে? আজ রাতটা আমার কাছেই থেকে যাও। শঙ্কর দেখল সত্যিই রাত গভীর হয়েছে। সে থমকে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার দিকে তাকালো। প্রিয়াঙ্কা যুবতী এবং অসম্ভব সুন্দরী। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর অবচেতনে পা বাড়ালো। তার কাছে এসে চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, আজ আমি তোমার কাছেই থাকছি, কিন্তু এখানে শোবার জায়গা কোথায়? প্রিয়াঙ্কা হেসে বলল, জায়গা হয়ে যাবে, তুমি শুধু আমার সাথে শোয়ার সঙ্গী হও। এ কথা বলে সে শঙ্করের হাত ধরে সেই বালির টিলার দিকে উঠতে লাগলো, যেখানে তার মাটির কুঁড়েঘর ছিল। কুঁড়েঘরের কাছে পৌঁছে শঙ্কর থমকে গিয়ে বলল, এ তো খুব ছোট কুঁড়েঘর, এখানে তো মাত্র একজন মানুষই শুতে পারে। প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে বলল, কুঁড়েঘর ছোট, কিন্তু এই মরুভূমি তো অনেক বড়। চলো আমরা দুজনে কুঁড়েঘরের বাইরেই বালির উপরেই শুয়ে পড়ি। শঙ্কর বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে বালির উপর মাদুর বিছিয়ে দিল এবং বলল, এসো এখানে বসো। শঙ্কর মাদুরে বসল, প্রিয়াঙ্কাও তার খুব কাছে বসল। কিছুক্ষণ পর তার নজর পড়ল শঙ্করের হাতে রাখা তেলের শিশির ওপর। সে শঙ্করের দিকে তাকিয়ে শিশিটির দিকে ইশারা করে হেসে জিজ্ঞেস করল, মালিশ করার জন্য কত টাকা নাও? শঙ্কর বলল, যে যা দেয় তাই নিই। প্রিয়াঙ্কা আবার প্রশ্ন করল, আর আমার থেকে কত নেবে? শঙ্কর চুপ করে রইল, কোনো উত্তর দিল না। প্রিয়াঙ্কা নিচু গলায় তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি কি মালিশ করো? শঙ্কর সহজ গলায় বলল, যার যা ইচ্ছা তাই করে দিই। শুনে প্রিয়াঙ্কার ঠোঁটে হালকা হাসি ফুটল। সে উঠে কুঁড়েঘরের ভেতরে গেল এবং কাঠ এনে আগুন জ্বালালো। তারপর দুটো ডিম সেদ্ধ করে শঙ্করের সামনে রাখল। শঙ্কর অবাক হয়ে বলল, এসবের কি দরকার ছিল? প্রিয়াঙ্কা নরম গলায় বলল, এখানে খুব ঠান্ডা, খেয়ে নাও, তোমার কাজে আসবে। শঙ্কর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু চুপ করে থাকল। সে একটা ডিম খেয়ে জিজ্ঞেস করল, আর তুমি তুমি কিছু খাবে না? প্রিয়াঙ্কা বলল, আমার শীত লাগে না, এটা তোমার জন্যে, তোমার প্রয়োজন, আমার নয়। শঙ্কর ভাবনায় পড়ে গেল যে প্রিয়াঙ্কার কথার আসল অর্থ কি। কিছু বুঝতে পারল না। সে দ্বিতীয় ডিমটাও খেয়ে নিল। ততক্ষণে মেঘ ঘনিয়ে এসেছে। শঙ্কর ওখানেই মাদুরে শুয়ে পড়ল। প্রিয়াঙ্কাও কাছেই অন্য মাদুরে শুয়ে পড়ল এবং দুজনেই ঘুমের অতলে তলিয়ে গেল। সকাল হলো। শঙ্কর তখনও গভীর ঘুমে, কিন্তু প্রিয়াঙ্কা জেগে উঠে বালির এক টিলায় গিয়ে নিজের হাত চেপে বসে পড়ল। হঠাৎ সে চিৎকার করতে লাগল, হায় আমার হাত, আমার হাত! শঙ্কর ধরফর করে জেগে উঠল।
আওয়াজ শুনে দৌড়ে এলো। প্রিয়াঙ্কা কাতরাতে কাতরাতে বলল, আমার হাতে যেন আগুন জ্বলছে, দেখো দেখো। তার কণ্ঠে এতই যন্ত্রণা ছিল যে শঙ্কর দ্রুত তার কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসল। নরম গলায় জিজ্ঞেস করল, কোথায় ব্যথা হচ্ছে? এখানে? সে আস্তে আস্তে তার হাত স্পর্শ করতে লাগল। প্রিয়াঙ্কার চোখ শক্ত করে বন্ধ করে যন্ত্রণার সুরে বলল, হ্যাঁ ওই জায়গাতেই, ব্যাস ওখানেই। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি এলো, যেন শঙ্করের আঙুলের স্পর্শ তাকে অন্য এক দুনিয়ায় পৌঁছে দিয়েছে। শঙ্কর পূর্ণ মনোযোগ দিয়ে তার হাতে তেল মালিশ করতে করতে বলল, আরে কে তুমি? তোমার শরীরে এত ব্যথা কেন লুকিয়ে আছে? মনে হচ্ছে বহু বছর ধরে কেউ তোমার যত্নই নেয়নি। প্রিয়াঙ্কার কণ্ঠস্বর হঠাৎ শীতল হয়ে গেল। কখনো কেউ নেয়নি। তারপর সে হেসে বলল, কিন্তু তুমি তো নিতে পারো, তাই না? শঙ্কর চুপ হয়ে গেল। তার মন যেন কিছু বলতে চাইছিল। কিছুক্ষণ সে প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, যদি তুমি চাও তবে আমি তোমার যত্ন নিতে পারি। হঠাৎ প্রিয়াঙ্কা উঠে দ্রুত বালির টিলার পেছনে উধাও হয়ে গেল। শঙ্কর অবাক হয়ে তার পিছু নিল। গিয়ে দেখল প্রিয়াঙ্কা এক বড় পাথরের আড়ালে লুকিয়ে আছে। শঙ্কর এদিক ওদিক খুঁজতে খুঁজতে সেই পাথরের পেছনে তার নজর পড়ল, যেখান থেকে প্রিয়াঙ্কা লুকিয়ে দেখছিল। শঙ্কর তার দিকে দৌড়ে গিয়ে বলল, এখন এখানে কেন বসে আছো? প্রিয়াঙ্কা নরম গলায় বলল, এই জায়গাটা কেমন? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার কথার মানে কি? প্রিয়াঙ্কা কিছুক্ষণ ভেবে বলল, নিচে বসো। শঙ্কর বিভ্রান্ত হলেও বসে পড়ল। প্রিয়াঙ্কা চোখ নিচু করে জিজ্ঞেস করল, বলো তো তোমার কি ইচ্ছা? শঙ্কর আমতা আমতা করে বলল, তুমি কি বলতে চাইছো? প্রিয়াঙ্কা কথা ঘুরিয়ে বলল, ব্যাস এটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, তুমি কি এখানেই থাকবে নাকি ফিরে যাবে? দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর প্রিয়াঙ্কা উঠে বলল, চলো আজ তোমাকে বিশেষ কিছু খাওয়াই, তুমি আমার প্রথম মেহমান। শঙ্কর চমকে উঠে বলল, কি জিনিস? প্রিয়াঙ্কা দুষ্টুমি ভরা হেসে বলল, চুপ থাকো, অপেক্ষা করো, সারা জীবন মনে রাখবে। দুজনেই কুঁড়েঘরের দিকে এগোলো। বালির টিলার উপর সূর্যের আলো কুঁড়েঘরের মাটির কাঠামো ছুঁয়ে আসছিল। প্রিয়াঙ্কা আগুন জ্বালালো এবং মাংসের একটি ছোট টুকরো বের করল। শঙ্কর চমকে উঠে জিজ্ঞেস করল, এটা কোথা থেকে এলো? প্রিয়াঙ্কা ঘুরে বলল, তোমার আসার আগেও একজন এসেছিল। শঙ্করের কপালে ভাঁজ পড়ল। নিচু গলায় বলল, তারপর সে কোথায় গেল? প্রিয়াঙ্কা হেসে বলল, চলে গেছে নিচে, বালির উপত্যকায় অনেক নিচে। শঙ্কর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর খাবার তৈরি হলো। দুজনে বসে খেল। এখন সন্ধে নামছে। মরুভূমিতে ঠান্ডা বাতাস পড়তে শুরু করেছে। প্রিয়াঙ্কা শঙ্করের হাত ধরে তাকে বালির উঁচু টিলায় নিয়ে গেল। উপরে পৌঁছে তারা বসে পড়ল। প্রিয়াঙ্কা মাথা চেপে ধরে বলল, আজ তুমি আমার জন্য কিছু করবে? শঙ্কর নরম গলায় জিজ্ঞেস করল, বলো কি চাও? প্রিয়াঙ্কা কাতরাতে কাতরাতে বলল, আমার মাথায় খুব ব্যথা, তুমি আমার মাথাটা একটু মালিশ করে দাও। শঙ্কর অনেকক্ষণ ভাবল। তারপর ধীরে ধীরে বলল, যদি এতে তুমি আরাম পাও তবে আমি তোমার সব ব্যথা কমানোর চেষ্টা করব। সে তার মাথায় মালিশ করল। কিছুক্ষণ পর দুজনেই কুঁড়েঘরের কাছে ফিরে এলো। প্রিয়াঙ্কা কাঠ জোগাড় করে কুঁড়েঘরের বাইরে আগুন জ্বালালো। দুজনেই আগুনের কাছে বসল। প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি একা? তোমার স্ত্রী নেই? শঙ্কর কিছু বলতে যাবে এমন সময় প্রিয়াঙ্কা চট করে বলল, হ্যাঁ, তুমি চিন্তা করো না, মন ছোট করো না, আমি আছি না তোমার জন্যে। শঙ্কর একথা শুনে চমকে গেল, কিন্তু চুপ রইল। দুজনেই কিছুক্ষণ আগুনের পাশে বসে রইল। তারপর ওখানেই বালিতে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। সকালে প্রিয়াঙ্কা চুপি চুপি উঠে উঁচু বালির টিলার দিকে চলে গেল, যেখানে এক বড় গোল বৃত্ত করা ছিল। সে সেই বৃত্তের ভেতর গিয়ে বসল এবং ভাবতে লাগল, যখন একা ছিলাম অন্তত শান্তিতে তো ছিলাম। ওদিকে শঙ্কর জেগে উঠল। প্রিয়াঙ্কাকে পাশে না পেয়ে ওই টিলার দিকেই হাঁটা দিল। সেখানে পৌঁছে দেখল প্রিয়াঙ্কা বৃত্তের ভেতর বসে আছে। শঙ্কর ধীরে ধীরে কাছে এসে ঘাবড়ে গিয়ে বলল, কি হলো তোমার? এখানে কেন বসে আছো? প্রিয়াঙ্কা চটজলদি বলল, কিছু না, এমনি এসেছিলাম, পা একটু ব্যথা করছে। শঙ্কর সঙ্গে সঙ্গে তার পা টিপে দিল এবং কুঁড়ে ঘরে নিয়ে এলো। ভেতরে পৌঁছে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? তোমার রোজ রোজ ব্যথা কেন হয় আর বালির টিলায় কেন চলে যাও? প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, এটা আমার শাস্তি, আর সব কিছু আমি তোমার জন্যে করছি। শঙ্কর অবাক হয়ে বলল, আমার জন্যে? কিভাবে? প্রিয়াঙ্কার চোখে কোনো রহস্য লুকিয়েছিল, কিন্তু সে কিছু না বলে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুর হয়ে গেছে। প্রিয়াঙ্কা খাবার বানালো এবং দুজনে মিলে খেলো। খাবার পর চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। শঙ্কর হেসে জিজ্ঞেস করল, বেশি খেয়ে ফেলোনি তো? প্রিয়াঙ্কা উত্তর দিল, তোমার সাথে খেতে ভালো লাগে। শঙ্কর অবাক হয়ে বলল, তুমি অদ্ভুত, কখনো মনে হয় কত ক্ষুধার্ত, আবার কখনো এমনিই হেসে দাও। পরদিন মাংস রান্না করতে করতে প্রিয়াঙ্কা হেসে বলল, কখনো কখনো ক্ষুধা পেটে নয়, মনে লাগে। শঙ্কর চমকে উঠে বলল, তোমার এসব কথা অদ্ভুত লাগে, কি বলতে চাও?
প্রিয়াঙ্কা নরম গলায় উত্তর দিল, এখন কিছু না, শুধু এটা বলো, আজ রাতেও কি এখানেই থাকবে? শঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি রোজ একই কথা জিজ্ঞেস করো, আর আমি থেকে যাই। যখন তুমি আমাকে থামিয়ে দাও, তখন আমিও থেমে যাই। প্রিয়াঙ্কা চোখ নিচু করে বলল, হয়তো এখন তোমার চলে যাওয়াই ভালো। শঙ্কর কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি চলে যাই তাহলে? প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, তাহলে সেই ব্যথা ফিরে আসবে। শঙ্কর চুমকে উঠে বলল, আজ আবার কোথায় ব্যথা? প্রিয়াঙ্কা উত্তর দিল, হৃদয়। শঙ্কর ভেবে বলল, এর তো আমার কাছে কোনো চিকিৎসা নেই। প্রিয়াঙ্কা দুষ্টুমি করে বলল, না, তোমার হাতে আরোগ্য আছে, তুমি জানো না। শঙ্কর হাসতে হাসতে বলল, মনে হচ্ছে তুমি আমার সাথে খেলছ। প্রিয়াঙ্কা গম্ভীর হয়ে বলল, যদি খেলতাম তবে তুমি কবেই হেরে যেতে। শঙ্কর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা আস্তে করে বলল, চলো তোমাকে একটা জায়গা দেখাই, যা তুমি এখনও দেখনি। শঙ্কর জিজ্ঞেস করল, কোথায়? প্রিয়াঙ্কা বলল, মরুভূমির অন্য পারে একটা ছোট গুহা আছে। দুজনে বালির ওই পারে গেল। শঙ্কর গুহায় উকি দিয়ে বলল, এখানে তো অন্ধকার। প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, এজন্যই তো পছন্দ, এখানে না কোনো চেহারা দেখা যায়, না কোনো আওয়াজ শোনা যায়। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, এই গুহা তোমার জন্যে? প্রিয়াঙ্কা উত্তর দিল, না, এটা আমার অতীতের জন্যে। শঙ্কর ধীরে ধীরে বলল, তোমার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। প্রিয়াঙ্কা হেসে তার কাঁধে মাথা রেখে বলল, স্মৃতি বয়সের সাথে নয়, হৃদয়ের সাথে জড়ায়। শঙ্কর বলল, তুমি আমাকে বদলে দিচ্ছ। প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, না, আমি তোমাকে ফিরিয়ে আনছি। পরদিন ভোরে প্রিয়াঙ্কা চুপি চুপি উঠে সেই উঁচু বালির টিলায় গোল বৃত্তের মাঝে গিয়েই বসল। সে রোজ সেখানে আসত আর ঘণ্টার পর ঘণ্টা চুপ করে থাকত। শঙ্কর ঘুমের ঘোরে তার দিকে হাত বাড়াল, কিন্তু প্রিয়াঙ্কাকে পেল না। ঘাবড়ে গিয়ে সে বাইরে এলো এবং বালির বৃত্তের দিকে এগোলো। কাছে গিয়ে বলল, রোজ সকালে এখানে বসার কারণ কি? প্রিয়াঙ্কা নরম গলায় বলল, এই জায়গাটা নিস্তব্ধ, আর নিস্তব্ধতায় নিজের কণ্ঠস্বর শোনা যায়। তারপর ধীরে ধীরে বলল, আজ আমার বাম কাঁধে অদ্ভুত ব্যথা হচ্ছে, একটু দেখে দাও। কাল কোমরে ছিল, আজ কাঁধে। শঙ্কর হেসে বলল, তোমার ব্যথার এই সিলচিলা কবে শেষ হবে? সে প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখে মালিশ শুরু করল। এখানে একটু নিচে। হ্যাঁ, এই জায়গাটা তো ঠান্ডা লাগছে। শঙ্কর চমকে উঠে জিজ্ঞেস করল, এখানে ব্যথা কেমন করে? প্রিয়াঙ্কা ধীর স্বরে বলল, কিছু ব্যথা শরীরে হয় না। শঙ্কর চুপ করে রইল, শুধু হাত চালাতে লাগল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে বলল, যখন তুমি স্পর্শ করো তখন সব কিছু থমকে যায়। তুমি তো শুধু তেল লাগাও, কিন্তু তার আমার উপর এত প্রভাব কেন? শঙ্কর অবাক হয়ে বলল, হয়তো তোমার ধারণাই নেই যে তুমি আমার জন্যে কি। প্রিয়াঙ্কা চুপ রইল। শঙ্কর কিছু বলতে চাইল, কিন্তু জিভ তার সঙ্গ দিল না। প্রিয়াঙ্কা কথা ঘুরিয়ে বলল, চলো আজ তোমাকে আরেকটা জায়গা দেখাই। দুজনে বালির টিলার অন্য পাশে গেল। সরু এক পায়ে চলা পথের পেছনে গাছের মাঝে একটা পুরনো ঝরনা বইছিল। শঙ্কর অবাক হয়ে বলল, এই জায়গা তুমি আমাকে আগে দেখাওনি কেন? প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, কারণ এই জায়গা শুধু তাদের জন্যে যারা নিজের ভেতরে বয়ে চলার সাহস রাখে। শঙ্কর বলল, আজ তোমাকে কিছুটা অন্যরকম লাগছে। প্রিয়াঙ্কা ঘুরে দাঁড়িয়ে বলল, আর তুমি? তুমি কি রোজ একই রকম থাকো? আমি রোজ নতুন হওয়ার চেষ্টা করি, কিন্তু ভেতরে সেই একই আছি যা আগে ছিলাম। শঙ্কর নরম গলায় জিজ্ঞেস করল, আর সে কে ছিল? প্রিয়াঙ্কা দৃষ্টি আড়াতে চাইল। সে যে নিজেকে ঘৃণা করত। কিছুক্ষণ দুজনে চুপ রইল। তারপর শঙ্কর আস্তে করে বলল, এসব তুমি কিভাবে সহ্য করো? প্রিয়াঙ্কা ধীর লয়ে বলল, সহ্য করি না, হয়তো অপেক্ষা করছি। শঙ্কর বলল, কার অপেক্ষা? প্রিয়াঙ্কা হালকা কাপা গলায় বলল, তোমার নীরবতা ভাঙার। তার চোখে জল ভরে এলো। পরদিন প্রিয়াঙ্কা আবার ভোরে চুপি চুপি উঠে বালির টিলায় সেই গভীর বৃত্তে গিয়ে বসল। সেখানে সে আর্তনাদ করে দোয়া করতে লাগল, আমি আমার পাপের জন্য তবা করছি। ঠিক সেই সময় শঙ্করও সেখানে পৌঁছে গেল এবং তার সব কথা শুনে ফেলল। কিছুক্ষণ সে ভাবনায় ডুবে রইল। তারপর বলল, তোমার চোখে সেই একই আলো যা আমি বহু বছর আগে এক নারীর চোখে দেখেছিলাম। প্রিয়াঙ্কা চমকে উঠে বলল, কার চোখে? শঙ্কর ধীরে ধীরে বলল, এক নারী ছিল, সুন্দরী, জেদি, কিন্তু মনের দিক থেকে খুব নরম। সেও ঠিক এভাবেই তাকাতো, যেমন তুমি তাকাও। প্রিয়াঙ্কা দৃষ্টি লুকোতে চাইল, কিন্তু শঙ্করের নজর এড়াতে পারল না। সে দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ,
তবে আমি অপেক্ষা করতে পারি, যতক্ষণ না তুমি নিজের সব বলতে প্রস্তুত হও। সেই মুহূর্তে দূরের আকাশে বিদ্যুৎ চমকালো এবং প্রিয়াঙ্কা কেঁপে উঠল। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল। প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলল, হ্যাঁ, সে চলে গিয়েছিল, আর আমি বহু বছর তার ফিরে আসার অপেক্ষা করেছিলাম। প্রিয়াঙ্কার চোখ ভরে এলো, কাঁপতে থাকা ঠোঁটে বলল, যদি সেই নারী ফিরে আসে তবে? শঙ্কর ধীরে উত্তর দিল, আমি তাকে কিছু জিজ্ঞেস করব না, শুধু চাইব সে আমার সাথে সুখে থাকুক। প্রিয়াঙ্কা কাপা গলায় বলল, যদি সেই নারী আমি হই? শঙ্কর স্তব্ধ হয়ে গেল, যেন তার সাহসই আটকে গেছে। প্রিয়াঙ্কা সাহস সঞ্চার করে তার দিকে তাকালো এবং বলল, আমি সেই নারী যে বহু বছর আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। শঙ্করের চোখে জল টলমল করতে লাগল। নিচু গলায় বলল, তুমি আমার? প্রিয়াঙ্কা মাথা নিচু করে আস্তে করে বলল, আমি তোমার স্ত্রী। সেই যে তোমাকে একা ফেলে দিয়েছিল। মুহূর্তের জন্য সবকিছু স্থবির হয়ে গেল। বাতাসও যেন থেমে গেল। মরুভূমি যেন কোনো গোপন রহস্য উন্মোচন করছে। প্রিয়াঙ্কা মাথা নিচু করে কাঁপা গলায় বলল, আমার ভয় ছিল, পাছে তুমি আমাকে ক্ষমা না করো। শঙ্কর এগিয়ে গিয়ে তার কাঁপতে থাকা হাত ধরে ফেলল। প্রিয়াঙ্কার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে নিচু গলায় বলল, আমি শুধু সুন্দরী থাকতে চেয়েছিলাম, চিরকাল। এই ইচ্ছাই সবকিছু কেড়ে নিয়েছে। শঙ্কর ধীরে ধীরে বলল, কি হয়েছিল তোমার সাথে? সবকিছু খুলে বলো, আজ মন হালকা করে নাও। প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস নিয়ে নিচু গলায় নিজের কাহিনী শোনাতে শুরু করলো। সেদিন যখন আমি তোমাকে ছেড়েছিলাম, একা বেরিয়ে পড়েছিলাম। মনে শুধু একটাই আরতি ছিল, যে আমি দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হব। হাঁটতে হাঁটতে এক নির্জন মরুভূমিতে পৌঁছালাম। সেখানে এক পুরনো মাটির কুড়ে ঘরে এক অদ্ভুত মহিলার দেখা পেলাম। সে ছিল এক কালো জাদুকর্ণী। প্রিয়াঙ্কার হাত কাঁপতে লাগল। সে বলল, যদি চাও তোমার যৌবন কখনো শেষ না হোক, তাহলে তার বড় মূল্য চোকাতে হবে। আমি রাজি হয়ে গেলাম। শঙ্কর দীর্ঘশ্বাস নিয়ে শুনতে লাগল। প্রিয়াঙ্কা বলতে লাগল, সে আমাকে কিছু তাবিজ দিল, কিছু মন্ত্র শেখালো এবং বলল যে প্রতি মাসে কোনো জীবন্ত প্রাণীর রক্ত নিজের শরীরে লাগাতে হবে। শুরুতে আমি ছোট পাখি, তারপর খরগোশ, তারপর ছাগল এবং তারপর আমার শরীরে অদ্ভুত সব ব্যথা শুরু হলো, যেন ভেতরে কিছু পচে যাচ্ছে। কখনো কোমরে তীব্র খোঁচা, কখনো হাতে জ্বালাপোড়া, আর কখনো মনে হতো হৃৎপিণ্ড স্পন্দনই ভুলে গেছে। শেষে আমি এক সাধক বাবার কাছে গেলাম। তিনি সব শুনে বললেন, তুমি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করেছ। এখন ক্ষমা শুধু তওবা করলেই মিলবে। তোমাকে নির্জন মরুভূমিতে এসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর মনে রেখো, যাকে ছেড়ে এসেছ তাকে ফিরিয়ে আনো। যে মন ভেঙেছ তার সেবা করো, আর যে নীরবতার জন্ম দিয়েছ তার কাফফারা আদায় করো। শঙ্করের চোখে জল ভেসে এলো। সে হেসে প্রিয়াঙ্কার হাত ধরে বলল, তুমি যে পাপ করেছ তার স্বীকারোক্তি সবচেয়ে বড় তওবা। বালির ওপর আবার কুয়াশা নেমে এলো, কিন্তু এবার দুজনের মাঝে না কোনো পর্দা রইল, না কোনো মিথ্যে। হঠাৎ এক ঝটকায় প্রিয়াঙ্কার শরীরে পরিবর্তন এলো এবং সে তার আসল অবস্থায় ফিরে এলো। এখন সে আর আগের মতো অতিপ্রাকৃত সুন্দরী ও আকর্ষণীয় রইল না, কিন্তু তার মন আর শরীর দুটোই শান্তি পেল। তারপর দুজনে সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে গেল এবং হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে তার স্বীকারোক্তি আর খাঁটি তওবাই আসল পথ।